তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে অনেকগুলো টাইপের ভেক্টর নিয়ে আমরা কাজ করতেছিলাম। আজকে আরো কিছু ভেক্টর সম্পর্কে আমরা জানবো এবং প্রথম যেই ভেক্টরটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। তো আমরা আজকে প্রথম যেটা নিয়ে কাজ করতেছি তো এটার ইংলিশ নামটা যদি আমরা বলি, এটাকে আপনারা চাইলে বলতে পারেন কো ইনিশিয়াল ভেক্টর। ওকে, তো এই জিনিসটা আসলে বেসিক্যালি কি, ব্যাপারটা এরকম, লাইক আমি চিন্তা করলাম আমার কাছে এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর। আবার আমি চিন্তা করলাম আমার কাছে আরেকটা ভেক্টর আছে, একই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, তো দুইটা ভেক্টর, আমি বললাম এইটা হচ্ছে আমার এ ভেক্টর, এইটা হচ্ছে আমার বি ভেক্টর। সো আমার কাছে দুইটা ভেক্টর আছে, তাদের মেইন বৈশিষ্ট্য কি? তাদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে তারা একই পয়েন্ট থেকে জেনারেট হয়েছে বা তারা একই বিন্দুতে কাজ করতেছে। সো যেই সকল ভেক্টর হচ্ছে আপনার একই বিন্দু থেকে ছড়ায় পড়ে, ওই সকল ভেক্টর যেহেতু একই জায়গা থেকে শুরু হয়েছে, একই জায়গা থেকে তাদের স্টার্টটা হয়েছে বা ইনিশিয়েশন হয়েছে, দ্যাটস এগুলোকে কো ইনিশিয়াল বা সমপ্রারম্ভিক ভেক্টর বলা হয়। এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে এরকম, দেখেন তো এই এক্সাম্পলটা কার কার বুঝে আসে। আমরা আলোতে একটা রাশি সম্পর্কে জানছিলাম, সেটা হচ্ছে অপসারী রশ্মি। অপসারী রশ্মি মনে পড়ে আপনাদের? যদি এটাকে ইংলিশে বলি, ইংলিশে আমরা ডাইভার্জিং রেজ বলতাম। তো ডাইভার্জ করা, ছড়ায় পড়া অপসারী রশ্মি কিরকম হইতো? লাইক এইদিকে একটা আলো ছড়ায় পড়তেছে, এইদিকে একটা আলো ছড়ায় পড়তেছে, তারপর ধরেন হচ্ছে এইদিকে একটা আলো ছড়ায় পড়ছে, একই বিন্দু থেকে আলোক রশ্মিগুলো চারপাশে ছড়ায় পড়তেছে, তখন আমরা কি বলতাম? অপসারী রশ্মি। তো অপসারী রশ্মির প্রত্যেকটা রশ্মি এক একটা ভেক্টর, এবং প্রতিটা ভেক্টর কি একই বিন্দু থেকে চারদিকে ছড়ায় পড়তেছে, দ্যাটস ওয়াই এরা হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর বা সম প্রারম্ভিক ভেক্টর। আমরা যদি পরের এক্সাম্পলটাতে যাই, সমপ্রারম্ভিক যেরকম সম্ভব, একই রকম ভাবে কি সম্ভব? সমপ্রান্তিক ভেক্টর পসিবল। তো সমপ্রারম্ভিকের ঠিক অপোজিটটাই হচ্ছে সমপ্রান্তিক, এবং এটাকে আমরা বলতে পারি কো টার্মিনাল ভেক্টর। তো এই জিনিসটা বেসিক্যালি কি, আমরা যদি এই রকম দেখতে পাই, লাইক এইটা একটা ভেক্টর, তারপর চিন্তা করলাম যে এইটা আরেকটা ভেক্টর। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের মেইন থিমটা কি? মেইন থিম হচ্ছে দুইটা ভেক্টর একই জায়গায় যায় শেষ হয়েছে। তো যদি একাধিক ভেক্টর একই বিন্দু অভিমুখী হয়, একই বিন্দুর দিকে যায় শেষ হচ্ছে, তখন ওই ভেক্টরগুলোকে আমরা একত্রে কি বলতে পারি? ওই ভেক্টরগুলোকে আমরা একত্রে সমপ্রান্তিক, তাদের প্রান্তটা একই জায়গায়, সমপ্রান্তিক ভেক্টর বা কোটার্মিনাল ভেক্টর বলতে পারি। তো আমরা যদি এটার এক্সাম্পল নিই, একটু আগেরটা কি ছিল? অপসারী রশ্মি, তাহলে এটা কি হবে? তার ঠিক অপোজিট, অর্থাৎ অভিসারী, অভিসারী রশ্মি। এটার ইংলিশটা যদি আপনারা জানতে চান, গেস করতে পারেন কনভার্জিং, কনভার্জিং রেইজ। তো এটার এক্সাম্পলটা এরকম আর কি, লাইক আমরা চিন্তা করলাম এই দিকে একটা, এই দিক থেকে একটা আলোক রশ্মি আসতেছে, সো এই দিক থেকে আরেকটা আলোক রশ্মি আসতেছে, আর কি কালার নেওয়া যায়? এটা নেওয়া যায়, এই দিক থেকে আরেকটা আলোক রশ্মি আসছে। তো এই সবগুলো আলোক রশ্মি তারা কি একই বিন্দুর দিকে ধাবিত হচ্ছে, তো এগুলাকে আমরা অভিসারী রশ্মি বলতাম, একই বিন্দু অভিমুখী রশ্মি বলতাম। তো তারা এক একটা ভেক্টর এবং সবগুলো ভেক্টর একই জায়গায় যায় শেষ হচ্ছে, দ্যাটস আমরা এটাকে কো টার্মিনাল ভেক্টর বা সমপ্রান্তিক ভেক্টর বলতে পারি। তো আমরা যদি এখানে বলি এ, আর এইটাকে যদি বি বলি, তো এইখানে এ আর বি, এই দুইটা ভেক্টর, এ বি দুইটা ভেক্টর হচ্ছে সমপ্রান্তিক ভেক্টর। এবার আসি আমরা পরেরটাতে। আমরা বিপরীত ভেক্টর পড়ছিলাম, বাট ঠিক কাছাকাছি আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর।
যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর। তো রেসিপ্রোকাল ভেক্টর বা বিপরীত ভেক্টর, এটা কিন্তু বিপরীত ভেক্টরের মতো না, এটাতে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ধরেন আমি দুইটা ভেক্টর আঁকি, এইটা একটা ভেক্টর আর এইটা আরেকটা ভেক্টর। তো আমি বললাম যে এই ভেক্টরটার মান, ধরেন এটা হচ্ছে এ ভেক্টর, সেই এ ভেক্টরটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 10, ধরেন 10 নিউটন মানের একটা বল, এভাবে চিন্তা করতে পারেন। এইটা হচ্ছে বি ভেক্টর, এইটার মান হচ্ছে আমি বললাম 1/10, বা আপনি বলতে পারেন 0.1। খেয়াল করলে দেখবেন এ এবং বি দুইটা ভেক্টরের কি ডিরেকশন কিন্তু সেম দিকে, কিন্তু এইটার মান যা, এটার মান কি তার গুণের বিপরীত, মানে আর কি এটার মান যদি 10 হয় তাহলে 1/10, এটার মান যদি 5 হয় তাহলে 1/5। তো দুইটা ভেক্টর তাদের ডিরেকশন সেম, কিন্তু মান হচ্ছে একটা আরেকটার অপোজিট। অপোজিট বলতে বিপরীত, মানে আমাদের একটা 10 হলো একটা -10 এরকম না, বরং একটা যদি 10 হয় তাহলে হচ্ছে 1/10 গুণের বিপরীত, এটা যদি হয়ে থাকে তাহলে এই দুইটা ভেক্টর হচ্ছে একটা আরেকটার বিপরীত ভেক্টর। তো আমি এইখানে ছোট্ট করে ডেফিনেশন লিখে দিচ্ছি আপনার জন্য। দুটি ভেক্টর দিক একই কিন্তু মান গুণের বিপরীত হলে তারা পরস্পর বিপরীত ভেক্টর হয়ে থাকে। ওকে, তো আমরা তাহলে ডেফিনেশনটাও কিন্তু দেখে নিলাম যে দুইটা ভেক্টর তাদের ডিরেকশন সেম, কিন্তু একটার মান হচ্ছে একটার অপোজিট। একটা যদি 5 হয়ে থাকে আর একটা হচ্ছে 1/5, এই টাইপের যদি হয়ে থাকে তাহলে আমরা এগুলাকে বলি কি রেসিপ্রোকাল বা বিপরীত ভেক্টর। তো এতক্ষণ পর্যন্ত আমরা এই যে 11টা টাইপ দেখলাম ভেক্টরের, এগুলো ছিল ট্রেডিশনাল টাইপ। এখন আমরা নতুন একটা সিস্টেমের সাথে পরিচয় হব। এই সিস্টেমটা আমরা 9-10-এও দেখছি, 9-10-এও আমরা দেখছি, বাট 9-10-এ এই ব্যাপারটা ছিল 2 ডাইমেনশনের মধ্যে সীমাবদ্ধ। ইন্টারে এটা হচ্ছে 3 ডাইমেনশনে চলে আসবে। সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের ভেক্টরের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা সামনের দিনগুলোতে ভেক্টরকে যখন প্রকাশ করব, তখন আমরা মান দিক এভাবে প্রকাশ করার থেকেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার মতো কোঅর্ডিনেট দ্বারা, আগে যেমন আমরা গ্রাফে প্রকাশ করতাম না যে এক্স একটা বিন্দু, এটার অবস্থান 2,3, ওয়াই এর অবস্থান 5,6, এভাবে যেরকম প্রকাশ করতাম, তো সিমিলার টাইপের কিছু প্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেশন হওয়া পসিবল ভেক্টরের ক্ষেত্রে। এবং দেখবেন আগামী দিনগুলোতে আমরা ওইটাই বেশি ইউজ করব। তো সেটা ইউজ করার আগে আমাদেরকে ভেক্টরের ক্ষেত্রে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা কিভাবে কাজ করে, 2D এর জায়গায় ইন্টার যেহেতু আমরা 3D নিয়ে কাজ করব, 3D সিস্টেমটাই বা কিরকম সেটা ফার্স্টে আমরা একটু বুঝে নিব। দেন আমরা ওই সিস্টেমে কিভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয় বা ওইটাকে কাজে লাগায় কিভাবে ম্যাথ সলভ করতে হয়, সেটা আগামী ক্লাসগুলোতে আস্তে আস্তে আমরা দেখব। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানা। সো এইটা সম্পর্কে বুঝতে হইলে আমাকে ফার্স্টে বুঝতে হবে যেটা বললাম, এইটা একটা অক্ষ, এইটা আরো একটা অক্ষ, এইটা আরেকটা অক্ষ। তো আমার এখানে 3টা এক্সিস আছে বা 3টা অক্ষ আছে। তো আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ,
আর এইটা হচ্ছে আমার জেড অক্ষ। তো এখন সিস্টেমটা আমাদের একটু বুঝতে হবে সিস্টেমটা কিরকম। এইটা বোঝার জন্য বেটার হয় যদি আমাদের সামনে কলম বা পেন্সিল থাকে। তো আমি আমার হাতে তিনটা তিনটা হয় কলম বা পেন্সিল বা দুইটা কলম একটা পেন্সিল এরকম যে কোনো একটা কম্বিনেশন নিব। যেমন আমার সামনে একটা দুইটা তিনটা তিনটা কলম আছে, দুইটা হচ্ছে অরিজিনাল কলম আর একটা হচ্ছে ডিজিটাল কলম। এখন দেখেন এক্স অক্ষটা কোন বরাবর আছে, একদম সোজা এই বরাবর, সোজা এই বরাবর এক্স অক্ষটা ধরছি। আচ্ছা, ওয়াই অক্ষটা কোন বরাবর আছে, একদম উপর বরাবর। আচ্ছা, আর জেড কি, জেড হচ্ছে দেখেন ডট ডট দিয়ে লেখা। এটার মানে কি, এটার মানে হচ্ছে এই বোর্ডটাকে ভেদ করে সেটা বের হয়ে আসতেছে, অর্থাৎ সিস্টেমটা হচ্ছে এই রকম। ওকে, তো আমি একটু বাঁকা করে ধরি যেন আপনারা থ্রিটা বুঝতে পারেন। দেখছেন এই যে কিভাবে সিস্টেমটা। তো আমরা ধরতেছি যে এইটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, আর জেড অক্ষটা এই যে আপনাদের স্ক্রিন, আপনাদের মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন ভেদ করে বের হয়ে আসতেছে। তো এইটা নর্মালি একটু বুঝতে কষ্ট হলে আমি একটু হালকা বাঁকায় ধরি যেন আপনাদের বোঝা ইজি হয়। আচ্ছা, এখন আহ আগে যেমন আপনার 9-10 কিভাবে শিখে আসছেন, 9-10 একটু বলি। 9-10 আপনার সিস্টেমটা দেখতেন এইরকম। আপনাদের জীবন অনেক সহজ ছিল, দুইটা অক্ষ থাকতো, এটা থাকতো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো আপনারা বলতেন ধরেন যে কোনো একটা বিন্দুর অবস্থান আপনি বলতেন 2,3 এরকম বলতেন যে ভাই এটা একটা বিন্দু, ধরেন এটা হচ্ছে পি বিন্দু। তো পি বিন্দুর স্থানাঙ্ক আপনি কি বলতেন 2,3, মানে এক্স বরাবর 2 পরিমাণ যেতে হবে, ওয়াই বরাবর 3 পরিমাণ উঠতে হবে, তাহলে আমি হচ্ছে এই পি বিন্দুকে পাবো। আর এটা কি থাকতো, এটা হচ্ছে মূল বিন্দু 0,0। তো আপনারা বলতেন ভাই আমাকে এই দিকে 2 পরিমাণ যেতে হবে, এই দিকে 3 পরিমাণ যেতে হবে। এই যে এই দুই দুই কার ভ্যালু ছিল, দুই ছিল এক্স এর ভ্যালু, এক্স ইকুয়ালস টু 2, আর 3 কার ভ্যালু ছিল, ওয়াই এর ভ্যালু ছিল। এইভাবে আমরা সিস্টেমটাকে জানতাম। তো এই সিস্টেমের সাহায্যে আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা তলের মধ্যে, একটা সারফেসের মধ্যে যদি কোনো বিন্দু থাকে তাহলে সেই বিন্দুটার অবস্থান আপনি প্রকাশ করতে পারেন। যেমন আমার এই বোর্ডের মধ্যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে হাজার হাজার বিন্দু আছে। আমি যে কোনো বিন্দুকে বলতে পারি যে ভাইয়া আমার এই যে এই বোর্ড, এই বোর্ডের এটা হচ্ছে 0 0 পয়েন্ট, এইদিকে হচ্ছে এক্স অক্ষ, আর বোর্ডের উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ। তো এই বিন্দুটা এক্স অক্ষ থেকে 10 পরিমাণ দূরে, ওয়াই অক্ষ থেকে 7 পরিমাণ দূরে। এবার আমি বোর্ডের যে কোনো বিন্দুকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু প্রবলেম কখন হবে, এই সিস্টেমটার প্রবলেম হচ্ছে যে কোনো বিন্দু যদি বোর্ডের উপর না থেকে বোর্ডের থেকে একটু বাইরে থাকে। যেমন আমি চিন্তা করলাম আমার সামনে কি আছে, আমার সামনে ধর একটা মাউস আছে, ঠিক আছে। এই মাউসটা যদিও দেখতে সাইজে একটু বড়, আমি এটাকে একটু ছোট চিন্তা করলাম যে এটা একটা বিন্দু চিন্তা করি। তাহলে এই বিন্দুটা বা এই মাউসটা সেটা কি আসলে বোর্ডের উপর অবস্থান করতেছে? অ্যান্সার হচ্ছে না, এটা বোর্ডের থেকে অনেকটুকু বাইরে আছে। তো আমি যদি চিন্তা করি এটার কাছাকাছি বোর্ডের বিন্দু কি, আমি যদি এখান থেকে একদম সোজা যাই বোর্ডের এরকম একটা পয়েন্ট পাওয়া যায়, তাহলে আমি কি বলবো ভাইয়া এক্স অক্ষ বরাবর ধরেন 10 পরিমাণ যাওয়া লাগলো, ওয়াই অক্ষ 7 পরিমাণ উঠা লাগলো। তখন আমি এই পয়েন্টে আসলাম, একদম মাউস বরাবর একটা পয়েন্টে আসলাম, কিন্তু মাউসটাকে তো আমি পাইনি। মাউসটাকে পেতে হলে কি আমাকে সামনের দিকে আরো কিছু পরিমাণ আগানো লাগবে। তাহলে এই যে তলের মধ্যে না থেকে বাইরে কোনো একটা জায়গায় যদি বস্তু থাকে তাহলে ওই বরাবর একটা জায়গায় আসার পর আমাকে আরো কিছু দূর তল থেকে বের হয়ে আসতে হয়। ওই তল থেকে বের হয়ে কতটুকু আসতে হচ্ছে সেটাই হচ্ছে জেড অক্ষ বরাবর আমি কতটুকু আগাচ্ছি। তাহলে এই সারফেসটার এই দিক বরাবর এক্স অক্ষ, এই দিক বরাবর ওয়াই অক্ষ, কিন্তু সারফেস থেকে সামনে আমাকে কিছু দূর আগাতে হচ্ছে। এই সারফেস থেকে সামনের দিকে যে আমি আগাচ্ছি, এই সামনের দিকটাই হচ্ছে জেড অক্ষ। তাহলে জেড অক্ষ বরাবর আরেকটা দূরত্ব যদি আমি আগাই তাহলে হচ্ছে আমি অ্যাকচুয়াল ওই বিন্দুটাকে পাবো। আর এই যে এক্স ওয়াই মিলে যেইটুকু অংশ তৈরি হচ্ছিল এটা একটা বোর্ড, একটা সারফেস বা একটা তল। কিন্তু যখন আমি সারফেস থেকে বের হয়ে আসলাম তখন আমি যদি বলি যে ভাইয়া 2,3,5, বা আমি যদি এই ক্ষেত্রে বলি 10,7,8, মানে এক্স অক্ষ 10 পরিমাণ যাব, ওয়াই বরাবর 7 পরিমাণ যাব, তারপর সামনের দিকে আরো 8 পরিমাণ আগাইলে আমি বিন্দুটাকে পাবো, মাউসটাকে পাবো। তাহলে এইভাবে তিনটা স্থানাঙ্কের সাহায্যে এক্স ওয়াই জেড তিনটে স্থানাঙ্কের সাহায্যে আমি আসলে কি করতে পারি, শুধু এই বোর্ড না, বোর্ডের বাইরে যে কোনো বিন্দু অর্থাৎ এই রুমের যে কোনো বিন্দুকেই কিন্তু আমি খুঁজে পেতে পারবো। এখন শুধু কি রুমটা, অ্যান্সার হচ্ছে না, এই বিশ্বের যে কোনো কিছু। কারণ ওয়ার্ল্ডে সবকিছুই কি 3D, তিনটা স্থানাঙ্ক দ্বারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো বিন্দুকে আপনি কিন্তু একদম পারফেক্টলি লোকেট করতে পারবে। তো আমাদের এই কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা কাজ করছি, বা 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছি। এখানে তিনটা মান দ্বারা, এক্স অক্ষ বরাবর মান, ওয়াই অক্ষ বরাবর মান, জেড অক্ষ বরাবর মান,
এই তিনটা মান দ্বারা এই মহাবিশ্বের যে কোনো বিন্দুকে আমি হচ্ছে পারফেক্টলি লোকেট করতে পারবো। তাহলে আমরা ধরেন একটা এক্সাম্পল নিই। আমরা ধরেন এরকম একটা জিনিস বলবো, ধরেন আমি বললাম এইরকম একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটা কিরকম? এই বিন্দুটার আমি ধরেন বললাম এটা হচ্ছে পি বিন্দু, এটার স্থানাঙ্ক আমি বললাম 2,3,5। এটা তাহলে কি বুঝায়? এইটা বুঝায় হচ্ছে এরকম যে ভাইয়া আমার এইখানে এই সিস্টেমের মধ্যে এক্স অক্ষর মান, এক্স অক্ষ বরাবর যেতে হবে হচ্ছে আমাকে 2 পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর আমাকে যেতে হবে 3 পরিমাণ, জেড অক্ষ বরাবর আমাকে যেতে হবে 5 পরিমাণ। তো সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ভাইয়া আমি এক্স অক্ষ বরাবর যাব সেটা বুঝলাম যে ভাই এক্স অক্ষ বরাবর আমি 2 পরিমাণ গেলাম, কোনো সমস্যা নেই। তো ওয়াই অক্ষ বরাবর 3 পরিমাণ যাব, তো এইটুকু গেলাম। এখন জেড অক্ষ বরাবর যেইটুকু যেতে হবে 5, ওইটুকু আসলে কোথায় যেতে হবে? আপনাকে এই তলকে ভেদ করে বাইরে আসতে হবে, এই তলকে ভেদ করে বাইরে আসতে হবে। তো এই যে 5 পরিমাণটা, 5টা এটা আসলে কোনটুকু, এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে তলকে ভেদ করে বাইরের দিকে। তাই 2D তে কখনোই আমি হচ্ছে এই প্রপার প্রকাশটা করতে পারবো না। এই প্রপার প্রকাশটা করার জন্য আমাকে 3D অ্যানিমেশন লাগবে, সেই অ্যানিমেশনটাই হচ্ছে আমরা এখন দেখব। তো আমরা এখন একটা অ্যানিমেশনে চলে যাচ্ছি। আমি জাস্ট নর্মালি ইউটিউব থেকে একটা ভিডিও বের করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমরা একটু সামনে আগাবো। ওকে, তো এটা আমরা একটু খেয়াল করি যে এখানে আসলে কি কি জিনিস ঘটতেছে। তো আমাদের যেমন একটু আগে এক্স অক্ষটা ছিল এইভাবে, ওরা একটু ভিন্নভাবে ইউজ করছে, মানে মোদ্দার কথা হচ্ছে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ পরস্পর পরস্পর সাথে লম্বভাবে থাকবে, তাহলেই হবে। তো এই বরাবর ওরা হচ্ছে স্ক্রিন ভেদ করে বের হয়ে আসতেছে, এটাকে দেখাইছে কি, এটাকে দেখাইছে এক্স অক্ষ। এই দিকে যেটা গেছে এটাকে ওয়াই অক্ষ, আর একদম সোজা উপরের দিকে এটাকে ওরা জেড অক্ষ বলতে। আচ্ছা, এখন এইখানে দেখেন যে কোনো একটা মানুষ, এই মানুষের একটা হাত, এই হাতের পজিশনকে ওরা লোকেট করার চেষ্টা করছে। তো ওদেরকে এক্স অক্ষ বরাবর কিছু আসতে হবে, ওয়াই অক্ষ বরাবর কিছু যেতে হবে, জেড অক্ষ বরাবর কিছু আসতে হবে, সেই ব্যাপারটাই ওরা এখানে দেখানোর চেষ্টা করবে। তো আমরা একটু দেখি ওদের সাথে সাথে। তো একটা বিন্দুকে ওরা বোঝানোর চেষ্টা করতেছে, এটা সুন্দর একটা জায়গা। তো আমরা একটু দেখি এখানে এই চিত্রটা, যেহেতু এটা একটা অলমোস্ট 3D টাইপের চিত্র করা, 2D সারফেসে, স্ক্রিনটা তো 2D, তো 2D সারফেসে একটা 3D চিত্র আকার বা 3D অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করতে। এখানে আমরা আসলে কি দেখতেছি? এখানে আমরা দেখতেছি এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর এই হচ্ছে জেড অক্ষ। এখন এইটা একটা বিন্দু পি বিন্দু, এটার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, মানে ওই যে 2,3,5 এরকম কিছু একটা। তো ওই যে আমরা বলতেছি এক্স, এক্স কতটুকু সেখানে দেখানোর চেষ্টা করছে। এক্স হচ্ছে এই যে এইটুকু, এইটা কোথা দিয়ে গেছে? ভিতর দিয়ে ঢুকে গেছে। ওয়াই, ওয়াই কি? ওয়াই হচ্ছে এই দিকে। আর জেড কি? জেড হচ্ছে নিচের দিকে। তাহলে এক্স ওয়াই জেড তিনটা পরিমাপ কিন্তু তিনটা দিকে। এখন আমি একটা কাজ যদি করি, আই থিঙ্ক এটা ভালো মানাবে। আমি যদি এই বরাবর, আমি যদি এই বরাবর, ওকে, আমি যদি এই বরাবর একটা ভেক্টর টানি, এই বরাবর একটা ভেক্টর টানি, ভেক্টরটাকে একটু মুছে দিলে মনে হয় ভালো হয়, মানে ডট ডট আকারে আঁকলে বুঝতে পারবেন ভালো। তো এই বরাবর যদি আমি একটা ভেক্টর নিই তাহলে কি হবে? দেখেন একদম মূল বিন্দু, এটা হচ্ছে একদম মূল বিন্দু 0,0,0, এক্স বরাবরও 0, ওয়াই বরাবরও 0, এক্স বরাবর 0, ওয়াই বরাবর 0, জেড বরাবর 0, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। তা আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক সিস্টেমের মূল বিন্দু থেকে আপনি যেই পয়েন্টকে নিয়ে কাজ করতেছেন ওই পয়েন্ট পর্যন্ত যদি আপনি একটা ভেক্টর প্রকাশ করেন বা ভেক্টর আঁকেন, তাহলে এই ভেক্টরটার পারপাস কি? দেখেন এই ভেক্টরটার পারপাস হচ্ছে এই কার্টেসীয় স্থানাঙ্ক সিস্টেমের মূল বিন্দু থেকে আপনি যেই বিন্দু নিয়ে কাজ করতেছেন সেই বিন্দু পর্যন্ত ভেক্টর এটা। তার মানে এই ভেক্টরটা বেসিক্যালি আপনি যেই পয়েন্ট নিয়ে কাজ করতেছেন সেই পয়েন্টকে সে হচ্ছে
নির্দেশ করতেছে বা সেই পয়েন্টকে সে হচ্ছে মার্ক করে রাখতেছে বা সেই পয়েন্টের দিকে সে ডিরেক্ট করতেছে। তাই এই ভেক্টরটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। কেন অবস্থান ভেক্টর? কারণ এই ভেক্টর দ্বারা আপনি যেই বিন্দু নিয়ে কাজ করতে উৎসাহী ওই বিন্দুর অবস্থানটাকে এই ভেক্টরটা প্রকাশ করতেছে, তাই এটাকে আমরা অবস্থান ভেক্টর বলে থাকি। এখন আপনি বলবেন ভাইয়া আচ্ছা ঠিক আছে, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা তো বুঝলাম যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 19 এক্স ওয়াই দুইটা মিলে একটা তল তৈরি হইতো, এখন জেড মিলে একটা থ্রি ডাইমেনশনাল সিস্টেম তৈরি হলো, এইটুকু বুঝলাম। আচ্ছা, এখন এইটার সাথে ভাইয়া ভেক্টরের রিলেশনটা কি বা ভেক্টরে আমরা আসলে এটাকে কিভাবে কাজে লাগাবো? অ্যান্সারটা হচ্ছে যে আমাদের এরপরে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে একক ভেক্টর। আমরা তো অনেকগুলো জিনিস শিখে আসছি, এবার আমরা 12 নম্বরে শিখবো হচ্ছে একক ভেক্টর। এটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে ইউনিট ভেক্টর। সো একক ভেক্টর জিনিসটা কি? একক ভেক্টর জিনিস হচ্ছে যে ভেক্টরের মান 1, যে ভেক্টরের মান একক তাকেই একক ভেক্টর বলে, তাকেই একক ভেক্টর বলে। যেমন আপনি চিন্তা করেন যে এইটা একটা ভেক্টর, এই ভেক্টরটা ধরেন এ ভেক্টর। আমি একটু ডিফারেন্ট এক্সাম্পল দিই। সো এইটা একটা ভেক্টর, এরকম একটা এক্সাম্পল দিলাম, এটার কালারটা চেঞ্জ করি। তো আমি বললাম যে ভাইয়া এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটার মান কত? এটার মান হচ্ছে ধরেন বললাম 10। ওকে, আচ্ছা তাহলে এইটা কি একক ভেক্টর? অ্যান্সার হচ্ছে না, এটা একক ভেক্টর না, নট আ ইউনিট ভেক্টর। যারা ইংলিশের রথী মহারথীরা আছেন তারা একটু বলেন এখানে কি আমি আর্টিকেল ঠিক করছি কিনা, নট এ হবে নাকি এন হবে, আমাকে একটু কমেন্ট করে জানায়। এনিওয়েজ, আমরা যেখানে ছিলাম, তো এইটার মান তো 10 হইলে এটা আর একক ভেক্টর না। যদি এটার মান 1 হইতো তাহলে একক ভেক্টর হইতো। তাহলে একক ভেক্টর কিভাবে বানাবো খেয়াল করেন। আমি যদি এইরকম একটা কিছু নিই, দেখেন একই দিকে এই ভেক্টরটা যেদিকে আছে ঠিক একই ভাবে নিলাম, কিন্তু এই ভেক্টরটাকে আমি হচ্ছে 10 দিয়ে ভাগ করলাম, এই ভেক্টরটাকে 10 দিয়ে ভাগ করলাম, মানে পুরা ভেক্টরটা 10 ভাগের 1 ভাগ নিলাম। তাহলে এইটা কি একটা ভেক্টর? এটা একটা ভেক্টর, কারণ একটা নিশ্চয় দিক আছে এবং একটা মান আছে। তারপর এই ভেক্টরটাকে আমরা আসলে কিভাবে বলবো? এই ভেক্টরটার মান কত যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে এই ভেক্টরটার মান আমি যদি বলি a/10, এই ভেক্টরটার মান কত? এই ভেক্টরটার মান ডেফিনেটলি 1 হবে, তাই না? কারণ পুরোটা যদি 10 হয় তাকে 10 দিয়ে ভাগ করলে কি 1 হবে। তাহলে এটি কি একটা একক ভেক্টর? আচ্ছা ইয়েস, একক ভেক্টর। এখন খেয়াল করেন এখানে আপনি a/10 এই যে কাজটা করছেন, এই কাজটাকে আপনি কিন্তু এভাবে বলতে পারেন যে ভাইয়া আমি আসলে কি করছি, আমি এ ভেক্টরকে তার যে মান সেই মান দিয়ে ভাগ করছি, এভাবে আপনি বলতে পারেন। আর কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ভাগফলটা 1 আসে, দ্যাট মিনস এখানে মানটা হবে 1, দিকটা হবে ওই ভেক্টরেরই দিকে। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর বরাবর, ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরটাকে যদি আমি তার মান দ্বারা ভাগ করি, ভাগফল যে সাংখ্যিক মানটা সেটা 1 হয় এবং সেটা একটা দিক থাকে, দ্যাট মিনস একটা ভেক্টর হয়। তাহলে ওই ভেক্টরটার মান 1 এবং দিকটা হচ্ছে আগে যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরের দিকে। ফলে এইটা একটা একক ভেক্টরে পরিণত হয়, বা একক ভেক্টরটা কোন দিকে? অরিজিনাল ভেক্টরটার দিকে। সো অরিজিনাল ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পেতে হলে অরিজিনাল ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। সো ভাগ তো করলাম, একক ভেক্টর পেয়ে গেলাম, একক ভেক্টর জিনিসটা কি সেটা বুঝে গেলাম। প্রশ্ন হচ্ছে ভাইয়া একক ভেক্টর কি আলাদা কোনো
রিপ্রেজেন্টেশন আছে, আলাদা কোনো প্রকাশ করার সিস্টেম আছে কিনা? অ্যান্সার হচ্ছে অবশ্যই আছে। একক ভেক্টরকে আমরা প্রকাশ করি হচ্ছে এইভাবে, স্মল লেটার দিয়ে ছোট্ট একটা ক্যাপ দিব, স্মল লেটার দিয়ে ছোট্ট একটা ক্যাপ দিব। আমি আরো কিছু এক্সাম্পল দেখেন, ক্যাপিটাল এ ছিল মেইন ভেক্টরটা, আমি এখানে লিখছি কি স্মল এ, মানে হচ্ছে একক ভেক্টর প্রকাশ করার সময় অলওয়েজ স্মল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করা লাগবে। এবং এটাও এ, এটাও এ, জাস্ট এটা ক্যাপিটাল ছিল, এটা স্মল। আরেকটা কি, ভেক্টরের জন্য আমাকে দিকটা দিতে হয় কিভাবে? দিকটা দিতে হয় হচ্ছে, আচ্ছা এইটা একটু অন্য কালার দিই, আই থিঙ্ক দিলে বেটার বোঝা যাবে। আচ্ছা, সো ভেক্টরের ক্ষেত্রে আমরা নর্মালি দিকটা কি উপরে একটা তীর চিহ্ন দিই, কিন্তু এখানে দেখেন উপরে তীর চিহ্ন না, একটা ক্যাপ, এটাকে বলে ক্যাপ চিহ্ন। সো আমরা এটাকে কিভাবে রিড করি? আমরা এটাকে রিড করি এইভাবে, ধরেন কেউ যদি বলে এ এরকম, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে এ ক্যাপ, এইভাবে রিপ্রেজেন্ট করি। এটা কি? এটা একটা একক ভেক্টর, এটার মান কত? এইটার মান হচ্ছে অলওয়েজ 1, একক ভেক্টরের প্রকাশ। এই চিহ্নটাকে আমরা ক্যাপ চিহ্ন বলে থাকি, ঠিক আছে? এখন আপনাকে ধরেন বলল যে ভাইয়া বি একটা ভেক্টর, ওকে, এখন আপনি যদি এই বি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করেন, তাহলে আপনি কি পাবেন? স্মল বি ক্যাপ। সো আপনি ধরেন ই ভেক্টর, ই দ্বারা ধরেন এনাম ভাই, ঠিক আছে? এখন আপনি এনাম ভাইকে তার মান দ্বারা ভাগ করলেন, তাহলে কি পাবেন? এনাম ভাইয়ের বাবু পেয়ে যাবেন, মানে ছোট্ট এনাম আর কি। এইভাবে হচ্ছে আমরা একক ভেক্টরকে প্রকাশ করে থাকি। আচ্ছা, বুঝলাম একক ভেক্টর। তো এখন বলতে পারেন ভাই একক ভেক্টর তো বুঝলাম, কিন্তু আপনি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাথে এটা আসলে রিলেশন কি ছিল? তো এবার আসলে ব্যাপারটা আরেকটু ভালো বুঝবো, আমরা সময়ের সাথে সাথে জিনিসগুলোকে আরেকটু ভালো নিজের মধ্যে নিতে পারবো। এবার আমরা যেটা আসবো 12 গেল, তো আমরা 13তে আসবো। 13 হচ্ছে আয়ত একক ভেক্টর, বা ইংলিশে যদি বলি রেক্ট্যাঙ্গুলার, হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। সো আয়ত একক ভেক্টর ব্যাপারটা কি? ওই যে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক অবস্থা দেখছিলাম না একটু আগে, যে ভাই আমার এই দিকে একটা এক্সিস, তারপর আমার এই দিকে একটা এক্সিস, আর এটা থাকে কি ডট 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 ডট, মানে তলকে ভেদ করে বের হয়ে আসতেছে, এটা আরেকটা এক্সিস। তো আমার নামকরণ ছিল কি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। এখন ভাই সবসময় কি এইভাবেই দিতে হবে? আমরা যখন আরো কিছু দূর সামনে আগাবো, ক্রস গুণন যখন আমরা শিখবো, তখন আমরা দেখব যে এটা ছাড়াও আরো অনেকভাবেই এক্স ওয়াই জেড কে প্রকাশ করা যায়। কিন্তু আপনি এখানে এক্স দিলেন, এখানে যদি আপনি ওয়াই এর জায়গায় জেড দেন, মানে এখানে জেড দেন এখানে ওয়াই দেন, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। অনেকে বলতে পারেন ভাইয়া এক্স ওয়াই জেড তিনটা একটা একটার সাথে লম্ব হইলেই তো হয়। এক্স এই বরাবর, তারপর আমার ওয়াই হচ্ছে উপরের দিকে, তো এই দুইটার মাঝে একটা 90 ডিগ্রি আছে, এই দুইটার মাঝে একটা 90 ডিগ্রি, আর জেডটা হচ্ছে তলকে ভেদ করে বের হয়ে আসতেছে, স্ক্রিন ভেদ করে বের হয়ে আসতেছে। তো এটার সাথে এটা 90, এটার সাথে এটা 90, তো তাহলেই তো হয়। এখন আমি যদি এই জায়গায় ওয়াই এর পরিবর্তে জেড ধরি, আর এই জায়গায় যদি আমি জেড এর পরিবর্তে ওয়াই ধরি, তাও তো সমস্যা নেই, তাও তো 90 মিল করেই থাকতেছে, তাহলে ওইটাও তো হওয়া পসিবল। কিন্তু আপনি যে বললেন না ভাইয়া এখানে ওয়াই আর জেড ইন্টারচেঞ্জ করলে ভুল হবে, আসলে কি এটা সত্য? হ্যাঁ, আসলে এটা ভুল হবে। কেন ভুল হবে এটা আমরা আজকে বলবো না, আমরা যখন ক্রস গুণন পড়বো তখন ক্রস গুণের সাথে হাত ঘুরিয়ে কিছু ডিরেকশনের ব্যাপার চলে আসবে, ওইখান থেকে আমরা বুঝবো যে কেন আমি এখানে ওয়াই লিখলে এখানে ওয়াই এর জায়গায় জেড আর জেড এর জায়গায় ওয়াই লিখলে কেন ব্যাপারটা ভুল হয়ে যাবে, সেটা আমরা ওই ক্লাসে যাই বুঝবো। আপাতত ভাইয়ার এই সিস্টেমটা ফলো করেন, এবং মোস্ট অফ দ্য কেসেস এই সিস্টেমটা মেনটেন করলে এটা সাধ্যের জন্য বোঝাটা কনভিনিয়েন্ট, মোর কনভিনিয়েন্ট, তারা ওইভাবেই দেখে অভ্যস্ত। সো আপনার জন্য মার্কস কাটা যাওয়ার চান্স কমে যাবে। এখন চলেন এক্স অক্ষ, এক্স আমরা যখন আগামীতে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করব, কিভাবে আমরা প্রকাশ করব দেখেন, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আমি যদি চিন্তা করি এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর নিলাম, এটা তো কালি দেখা যাবে না, সো আমি চিন্তা করলাম যে ওকে, তো আমি চিন্তা করছি এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এটাকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি। এটার মান কত? এটার মান 1।
এবং এটা দিক কোন দিকে, এক্স অক্ষের দিকে। সিমিলার ওয়েতে আমরা এই দিক বরাবর একটা একক ভেক্টর নিই, এটাকে আমরা জে দ্বারা প্রকাশ করি। তো যেও একটা একক ভেক্টর, ওই যে উপরে ক্যাপ চিহ্ন দেখে বোঝা যাচ্ছে, এবং সেটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। আর আরেকটা ভেক্টর নিই, সেটা হচ্ছে তলকে ভেদ করে বাইরে আসতেছে, সেটা আমরা আই জে গেল, তার হচ্ছে কে, এটা কি জেড অক্ষ বরাবর, এটা আরেকটা একক ভেক্টর। তো এই যে আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর, এই তিনটা একক ভেক্টর স্পেশাল। কেন স্পেশাল? ধরেন আমি যদি বলি আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট থাকবে, অনেক অনেক ভালো জায়গায় যাবে, বড় লাইফে অনেক শাইন করবে ইনশাল্লাহ। তো আপনাদের কোনো একটা ফ্রেন্ড, তো ওই ফ্রেন্ডটা ধরেন বড় হয়ে একজন শিক্ষক হলো, এবং ধরেন সে হচ্ছে মানে এরকম মানে এডটেকে বা হচ্ছে বড় প্ল্যাটফর্মে অনেক অনেক মানুষের জন্য এরকম ভিডিও করলো। তো ওর শিক্ষাটা স্পেশাল। কেন ওর শিক্ষাটা স্পেশাল? কারণ ধরেন আপনি একটা ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্ট আছে, বা একটা স্কুলের মধ্যে, একটা কলেজের মধ্যে 1000 জন স্টুডেন্ট আছে। তো 1000 জনের মধ্যে হয়তো একজন টিচার এডটেকে যাবে বা এরকম পড়াশোনার সাথে জড়িত হবে। তো বাকি 999 জন যারা আছে, তারা যদি নিজের লাইফে কিছু টুকটাক ভুল শিখে, ভুল শিখলে সেটা আস্তে আস্তে সে সংশোধন করবে, যত বড় হবে মানে জগতে চলতে, যে কাজ করতে, যে পড়াশোনা করতে, যে সে আস্তে আস্তে নিজের ভিতরে যে ভুল ধারণাটা সে রেকটিফাই করবে। তো তার লাইফের ভুল ত্রুটি ওইটা যদি সে শিখতে যায় করে, সেটা অবশ্যই উচিত না, বাট যতটুক পসিবল সেটা যদি সে অল্প স্বল্প ভুল রেখেও আগায়, ওটাতে তার খুব বেশি হার্ম হবে না। কিন্তু ওই যে 1000 জনের মধ্যে একজন যে কিনা টিচার হবে, সে যদি নিজের মধ্যে টুকটাক ভুল কনসেপ্ট নিয়ে একটা জিনিস শিখে, তারপর সে যদি শিখাইতে যায়, তো তার দ্বারা কি হবে, যেহেতু সে যেভাবে বুঝছে, সে ফিজিক্সের ভেক্টরকে যেভাবে ফিল করছে, ওই অনুযায়ী সে আরো হাজারটা না, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ মানুষকে ধরেন এই জিনিসটা শিখাবে। তো তার চিন্তা, তার বুঝা, সেটা আরো 10 লক্ষ বাচ্চার মগজের মধ্যে বা ব্রেনের মধ্যে হচ্ছে কনভার্ট হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। তো ওই টিচারটা বা ওই বাচ্চাটা যে কিনা বড় হয়ে টিচার হবে, তার শিখাতে যদি ভুল হয়, তাহলে অনেক অনেক মানুষের জীবনে শিখার মধ্যে ভুল থেকে যাবে। সো এই কারণে ওই বাচ্চাটাকে যখন শিখতে হবে, তাকে কিন্তু স্পেশালি শিখতে হবে, যদিও সে ওই বয়সে হয়তো জানে না যে সে আদৌ কি টিচার হবে কি হবে না, বাট তাকে শিখার জন্য স্পেশালি শিখতে হবে। তার একটা ছোট ভুল মানে অনেক হাজার হাজার মানুষের মধ্যে ভুল হয়ে যাওয়া। তো ওই বাচ্চাটাকে আমরা স্পেশাল বলছি, কারণ ওই বাচ্চাটার চিন্তাটা হাজার হাজার মানুষের মধ্যে ইউজ হবে। ঠিক একই রকম ভাবে একক ভেক্টর তো অনেক রকমই আছে। এই যে এ ক্যাপ, এটা একটা একক ভেক্টর, বি ক্যাপ, এটা একটা একক ভেক্টর। কিন্তু এই এ ক্যাপ, বি ক্যাপ হয়তো অল্প কিছু জায়গায় ইউজ হবে, কিন্তু আই জে কে এগুলা একটা দুইটা জায়গায় ইউজ হবে না ভাইয়া। এরপর দেখবেন আপনি ফিজিক্সের যত ম্যাথ করবেন, সব ম্যাথই তো আসলে ভেক্টর দিয়ে করা হবে, এবং ভেক্টর গুলাকে ওইভাবে এখন আর প্রকাশ করবে না যে ভাই একটা ভেক্টর 10 মানে উত্তর দিকের সাথে পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণ করে আছে, এত জটিল ভাবে বড় করে একটা ভেক্টরকে আর প্রকাশ করবে না। আগে যেমন আপনি বলতে হইতো যে ভাইয়া এক্স অক্ষ বরাবর 10 পরিমাণ যাও, ওয়াই অক্ষ 5 পরিমাণ যাও, জেড অক্ষ 3 পরিমাণ যাও, তাহলে তুমি ওই বিন্দুটাকে পাবা। এখন কি আর ওইভাবে বলে মানুষ? এখন বলে না। এখন স্মার্ট যুগ। স্মার্ট যুগে কি বলে, ওই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 10,5,3। এটা বললে অটোমেটিকলি আমরা বুঝে যাই এই বরাবর 10, এই বরাবর 5, এই বরাবর 3 গেলে ওই বিন্দুকে পাওয়া যাবে। ঠিক একই রকম ভাবে ফিউচারে আপনাকে আর ভেক্টরকে এভাবে প্রকাশ করবে না, ভেক্টরকেও সিমিলার ওয়েতে প্রকাশ করবে। কিভাবে প্রকাশ করবে? আপনি ধরেন বললেন যে ভাইয়া কোনো একটা বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,5,2। ওই বিন্দুর স্থানাঙ্ক কত বললাম? 3,5,2। তো পরবর্তীতে যেই কাজটা করা হবে সেটা হচ্ছে, ধরেন এইটা হচ্ছে ও বিন্দু, মূল বিন্দু। হ্যাঁ, ও হচ্ছে মূল বিন্দু। ও বিন্দুর স্থানাঙ্ক ধরেন আমি বলে দিলাম 0,0,0। এটা কি? এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে ও থেকে পি এর দিকে আমি ধরে নিলাম, ও থেকে পি এর দিকে একটা ভেক্টর আছে, ও থেকে পি এর দিকে একটা ভেক্টর আছে। সো এই যে এই ওপি ভেক্টর, এই ওপি ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব? ওপি ভেক্টরটাকে প্রকাশ করার উপায় হচ্ছে, আমাকে এক্স অক্ষ কতটুকু যেতে হচ্ছে? 3 পরিমাণ। সো 3 পরিমাণ তো আমি আসলে মান প্রকাশ করলাম, যেহেতু আমাকে
এটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে হচ্ছে, তাহলে 3 পরিমাণ যেতে হবে কোন দিকে যেতে হবে, এক্স অক্ষ বরাবর। সো এক্স অক্ষের দিকে যেতে হবে, এটা বোঝানোর জন্য আমি একটা আই ক্যাপ গুণ দিব। তাহলে 3 আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর 3 পরিমাণ গেলাম। তারপর ওয়াই অক্ষ আর কতটুকু যেতে হবে, 5 পরিমাণ। সো আমি তারপর দিব হচ্ছে প্লাস 5 জে ক্যাপ। এটার অর্থ কি বুঝাচ্ছি, যে আমাকে ওয়াই অক্ষ আর 5 পরিমাণ উঠতে হবে। যদি শুধু 5 লিখতাম তাহলে বুঝতাম না যে কোন দিকে যাব। প্লাস কি করতে হবে, 2 কে ক্যাপ। এটার মানে কি, এটা মানে হচ্ছে তলকে ভেদ করে বাইরের দিকে 2 পরিমাণ আসতে হবে। সো এই ওয়েতে আমরা কিন্তু ও থেকে পি পর্যন্ত যে ভেক্টরটা, অর্থাৎ পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টরকে আই জে ক্যাপের সাহায্যে প্রকাশ করে ফেললাম। তো আগামীতে আপনি যা যা ভেক্টর পড়বেন বেশিরভাগ ভেক্টরকে এরকম আই জে কে ক্যাপের সাহায্যে প্রকাশ করবে। আমি যদি এইভাবে প্রকাশ না করে আলাদাভাবে বলতাম তাহলে আমাকে দেখেন কত কষ্ট হইতো বলতে। ধরেন এই ভেক্টরটা একটা মান আছে 352, তো মানটা হয়তো 6-7 কিছু একটা হবে, ধরলাম মানটা হচ্ছে 7 হইলো। তো আমাকে ওপি ভেক্টর যেটার মান কিনা অলমোস্ট 7-এর মতো, আমাকে এইভাবে এটাকে প্রকাশ করা লাগতো যে 7 মানের একটি ভেক্টর এক্স জেড তলের সাথে 30 ডিগ্রি কোণ করে, এবং হচ্ছে এক্স ওয়াই তলের সাথে হয়তো বলতে হবে যে 37 ডিগ্রি কোণ করে। আমি কোণগুলো আন্দাজে বলতেছি। দুইটা আমাকে কি বলা লাগতো, এক্স ওয়াই তলের সাথে কতটুক কোণ, এক্স জেড তলের সাথে কতটুক কোণ। এটা এক্স জেড তল, এটা এক্স ওয়াই তল। আমাকে বলতে হইতো এক্স ওয়াই তলের সাথে ভেক্টরটা কত কোণে আছে, এক্স জেড এর সাথে কত কোণে আছে। প্রকাশটা হইতো এরকম যে আনুমানিক 7 মানের একটা ভেক্টর এক্স জেড তলের সাথে এত ডিগ্রি কোণে, এক্স ওয়াই তলের সাথে এত ডিগ্রি কোণ করে এই পাশে অবস্থান করতেছে। তো এত বড়ভাবে প্রকাশ করার তুলনায় 3,5,2 স্থানাঙ্ক সিস্টেম, অথবা আমরা এভাবে বলতে পারি যে ওপি ভেক্টর হচ্ছে 3i প্লাস 5j প্লাস 2k। এইভাবে যদি বলি তাহলে হচ্ছে ইজিলি এটাকে প্রকাশ করা যায়। তাহলে এই আইজে ক্যাপগুলা স্পেশাল, কারণ আগামীতে যত ভেক্টর প্রকাশ করা হবে সবগুলা ভেক্টর প্রকাশ করতে আইজে কে ক্যাপ এই তিনটা একক ভেক্টরকে স্পেশালি ইউজ করা হবে। তাই এদেরকে স্পেশালি বলা হয় আয়ত একক ভেক্টর, কারণ এদেরকে ইউজ করেই বাদবাকি সকল ভেক্টরকে প্রকাশ করা হয়। তাহলে আমরা এইটুকু একটু লিখে ফেলি, আই ক্যাপ এটা কি, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বলতে এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর, প্লাস এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। আমি যদি জে ক্যাপ বলি সেটা জাস্ট প্লাস ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। আমি যদি কে ক্যাপ বলি সেটা কি, সেটা হচ্ছে প্লাস জেড অক্ষ বরাবর একক ভেক্টর। ঠিক আছে। তো এই 13 সাথে সাথেই আমার আরেকটা ভেক্টর চলে আসবে, সেটাকে আমি বলবো কি 14 নাম্বার। সেটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর। অবস্থান ইংলিশে হচ্ছে পজিশন ভেক্টর। আলাদা করে লিখলাম না অবস্থান ভেক্টর পজিশন ভেক্টর, বিকজ স্পেস সংকট। সো এই ভেক্টরটা কি, এই ভেক্টরটা হচ্ছে এই যে আমরা যদি চিন্তা করি মূল বিন্দু সাপেক্ষে স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু থেকে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টর ভেক্টরকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। ওকে, তাহলে যেমন আমরা যদি চিন্তা করি এখানে ওপি, ওপি জিনিসটা কি, ওপি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, তা আমরা পুরো জিনিসটাকে একটু দ্রুত সামারি করি যে আমরা আসলে কি কি জিনিস দেখলাম। প্রথমত আমরা দেখতেছিলাম কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এইটা ছিল হচ্ছে আমাদের 2D সিস্টেম, আর এইটা ছিল আমাদের 3D সিস্টেম। এক্স অক্ষ ওয়াই অক্ষ আর পি বিন্দুটা হচ্ছে একটু বাইরে, মানে 5 পরিমাণ যে দূরত্ব 2,3,5 পরিমাণ দূরত্ব তলকে ভেদ করে বাইরে আসছে। এই সিস্টেমটাকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে থাকি।
এরপর আসতেছিল যে একক ভেক্টর, যেই ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর। তো সব ভেক্টরের মান তো 1 হবে না, কিন্তু সকল ভেক্টরকে তাদের মান দ্বারা ভাগ করলে একটা একক মানের ভেক্টর পাওয়া যায়। ওই একক মানের ভেক্টরটাকে ওই অরিজিনাল ভেক্টরের একক ভেক্টর বলা হয়। এই ব্যাপারগুলো এখানে প্রকাশ করা হয়েছে। যেমন এ একটা ভেক্টর যার মান ছিল 10, তাহলে তাকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একটা একক ভেক্টর পাই। এটা স্মল এ ক্যাপ, একক ভেক্টরকে স্মল লেটার দিয়ে উপরে একটা ক্যাপ দিয়ে প্রকাশ করে। তারপর আমরা দেখলাম যে আমরা যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে কিভাবে একক ভেক্টরগুলো পাই, আরো কিছু এক্সাম্পল। তারপর স্পেশাল টাইপের একক ভেক্টর, আয়ত একক ভেক্টর কেন বললাম, বিকজ আমরা একটা এক্সাম্পল দিছি, টিচার যে হবে তার কেন ভালোভাবে শিখতে হবে। সো তার ব্যাপারটা ছিল এরকম যে আই জে কে এই তিনটা একক ভেক্টর হচ্ছে একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা প্লাস জেড অক্ষ বরাবর। সো এইগুলো দ্বারা আমরা জগতের যে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, বা আগামীতে ফিজিক্স শেখার ক্ষেত্রে ম্যাক্সিমাম ভেক্টরগুলো এইভাবেই রিপ্রেজেন্ট করবে। যেহেতু এই তিনটা ভেক্টর দ্বারাই জগতের ম্যাক্সিমাম ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, তারা সকল ভেক্টরের মধ্যেই উপস্থিত, তাই তারা হচ্ছে স্পেশাল টাইপের ভেক্টর। এই জন্য তাদেরকে আলাদাভাবে স্টাডি করা হয়, তাতে আলাদাভাবে নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। সো আমরা বলতে পারি সকল আয়ত একক ভেক্টরই একক ভেক্টর, বাট সকল একক ভেক্টর আয়ত একক ভেক্টর না। এবার আসি আমরা অবস্থান ভেক্টর। এই যে প্রসঙ্গ কাঠামো, এই যে কাঠের স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা যে মূল বিন্দু, ও হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা অঙ্কন করা হয়, সেই ভেক্টরটা আসলে কি করে, ওই বিন্দুটার অবস্থানকে নির্দেশ করে। তাই ওইটাকেই হচ্ছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। যেমন এই ক্ষেত্রে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও পি। তো আমরা অবস্থান ভেক্টরকে আরেকটা জিনিস আকারে বলতে পারি, সেটা হচ্ছে, এই কথাটা মাথায় রাখবেন, অবস্থান ভেক্টরের আরেক নাম ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরের অপর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। আমরা এটাকে ব্যাসার্ধ ভেক্টর নামেও প্রকাশ করতে পারি। তো কেন ব্যাসার্ধ ভেক্টর? চিন্তা করেন, মূলত এটা মাথায় রাখবেন, অবস্থান ভেক্টর টার্মটি সকল সিস্টেমে ইউজ হয়। বাট ব্যাসার্ধ ভেক্টর টার্মটি স্পেশালি পোলার সিস্টেম, সিলিন্ড্রিক্যাল সিস্টেম বা স্ফেরিক্যাল সিস্টেমে ব্যবহার হয়। ঠিক আছে, তো আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা দেখছি। কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার সাথে সাথে আরো কিছু স্থানাঙ্ক ব্যবস্থা আছে যেগুলো আমাদের ইন্টারমিডিয়েটে টোটালি দরকার নাই। পোলার সিস্টেম আছে, তারপর কার্টেসিয়ান সিলিন্ড্রিক্যাল সিস্টেম আছে, স্ফেরিক্যাল সিস্টেম আছে, আরো অনেকগুলো সিস্টেম আছে। তো আমরা এই যখন সিলিন্ড্রিক্যাল সিস্টেম নিয়ে কাজ করি, যখন আমরা স্ফেরিক্যাল সিস্টেম নিয়ে কাজ করি, পোলার সিস্টেম নিয়ে যখন আমরা কাজ করি, তখন আসলে অবস্থান ভেক্টর বললেও হয়, বা অবস্থান ভেক্টর না বলে ওই সকল ক্ষেত্রে ব্যাসার্ধ ভেক্টর দ্বারা বেশি প্রকাশ করা হয়। কারণ ব্যাসার্ধটা ওই ক্ষেত্রে বেশি ইউজ হয় এই কারণে যে একটা স্ফেরিক্যাল সিস্টেমে চিন্তা করা, স্ফিয়ারের কেন্দ্রে হচ্ছে মূল বিন্দু আছে। তো ওইখানে আপনাকে দেখায় যে কোনো বিন্দু আসলে স্ফিয়ারের একদম পৃষ্ঠে অবস্থান করে, মানে প্রত্যেকটা বিন্দুকে একটা স্ফিয়ার দ্বারা প্রকাশ করা হয়, যে স্ফিয়ারের রেডিয়াসটা হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব, এবং কিছু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল দিয়ে বাদবাকি জিনিসপাতিকে প্রকাশ করে। সিলিন্ড্রিক্যালও এরকম কিছু এক্সপ্রেশন আছে, পোলারেও এরকম কিছু এক্সপ্রেশন আছে। তো যেহেতু ওই ধরনের সিস্টেমগুলোতে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব, যেই বিন্দুকে নিয়ে আমি কাজ করছি, যেই বিন্দুর অবস্থানকে আমি নির্দেশ করতেছি, সেই বিন্দুটার দূরত্বটা অলওয়েজ ব্যাসার্ধের সমান হয়, তাই ওই সকল ক্ষেত্রে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। বাট আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যাসার্ধ ভেক্টর বললেও বলতে পারেন, পজিশন ভেক্টর বললে এটা মোর অ্যাকুরেট।
তাহলে আমরা এটা জানলাম যে কোন মূল বিন্দু থেকে কোন একটা বিন্দু পর্যন্ত যে ভেক্টর সেটা হচ্ছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। কার্টেসিয়ান স্থানাঙ্ক সিস্টেম এটাকে অবস্থান ভেক্টর বলতে পারে, চাইলে কেউ কেউ ব্যাসার্ধ ভেক্টরও বলতে পারে। তারপর বললাম ব্যাসার্ধ ভেক্টরটা আসলে অবস্থান ভেক্টরই আরেকটা নাম, তবে এইটা বেশি ইউজ হয় কোথায়, যখন আমরা পোলার সিস্টেম, স্ফেরিক্যাল সিস্টেম, সিলিন্ড্রিক্যাল সিস্টেম এগুলোতে কাজ করব। আপনারা যখন যেমন আমি তো আমার পার্সোনাল কথা বলি, আমি যখন বুয়েটে উঠি, মেবি বুয়েটের প্রথম সেমিস্টার বা বুয়েটের সেকেন্ড সেমিস্টার, ওইখানে ভেক্টর অ্যানালাইসিস নামে একটা কোর্স থাকে। আপনার যেমন ইন্টারের সাবজেক্ট, কিন্তু হচ্ছে পরবর্তী ভার্সিটি উঠলে আপনি কোর্স করবেন, মানে একটা সেমিস্টারে 6টা কোর্স, 5টা কোর্স, 3টা ল্যাব কোর্স, 5টা থিওরি কোর্স, এরকম করবেন। ওগুলো আবার ক্রেডিট থাকে, 3 ক্রেডিটের কোর্স, 2 ক্রেডিটের কোর্স, 4 ক্রেডিটের কোর্স, অনেক কিছু। তো আমাদের যেমন ভেক্টর অ্যানালাইসিসের উপর একটা কোর্স ছিল আমাদের বুয়েটের প্রথম সেমিস্টারে মোস্ট প্রবাবলি। তো ওইখানে আমরা এরকম সিলিন্ড্রিক্যাল সিস্টেম শিখছিলাম, স্ফেরিক্যাল সিস্টেম শিখছিলাম। তো ইন্টারে এগুলো খুব একটা দরকার হয় না। তো ওই ধরনের সিস্টেমগুলোতে মূল বিন্দু থেকে আপনার যেই বিন্দু নিয়ে কাজ করবে সেই বিন্দু পর্যন্ত দূরত্বটার মানটা অলওয়েজ ব্যাসার্ধ হয়। দ্যাটস ওয়াই ওইখানে ওটাকে ব্যাসার্ধ দিয়ে যেহেতু মানটা প্রকাশ হয় ভেক্টরে, তাই এখানে ব্যাসার্ধ ভেক্টর বলাটা বেশি প্রচলিত। তাই ওইখানে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর নামকরণ করা হয়। এই হচ্ছে কেন অবস্থান ভেক্টরকে মাঝে মাঝে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়ে থাকে, সেটার ব্যাখ্যা। সো আমরা অনেকগুলো হচ্ছে যে জেনে ফেললাম, তাই না? অনেকগুলো জেনে ফেললাম যে কি কি আমাদের কাজ করা লাগবে। তারপর হচ্ছে আমরা এইটার উপর ভিত্তি করে আর একটা টাইপের ভেক্টর জাস্ট দেখবো, সেটা হচ্ছে সরণ ভেক্টর। আমরা কত টাইপ পর্যন্ত করছি? 14 পর্যন্ত গেছি। এবার জাস্ট আমরা আরেকটা টাইপ দেখবো, সেটা হচ্ছে সরণ ভেক্টর, 15 নাম্বার। সরণকে সরণই বলা হয়, সরণকে আলাদা সরণ ভেক্টর বলা হয় না যদিও, তাও আমি লিখতেছি সরণ ভেক্টর, বা এটাকে ইংলিশে যদি বলতে পারেন ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে পারেন। আমরা মনে হয় 9-10 থেকে এই জিনিসটা জানি, দূরত্বকে ইংলিশে ডিসটেন্স বলে আর সরণকে ইংলিশে ডিসপ্লেসমেন্ট বলা হয়ে থাকে। তো এই ব্যাপারটা কিরকম, আমাদের আবারও একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক সিস্টেম ড্র করতে হবে। সো আই গেস আপনারা 2x স্পিড দিয়ে ড্র করা দেখে ফেলবেন। আমরা জেড অক্ষটাকে একটু ডট ডট দিয়ে আঁকলে ভালো, মানে বোঝা যাবে যে সারফেসকে ভেদ করে বাইরে আসতেছে। ওকে, সো এইটা আমার জেড অক্ষ, এইটা আমার ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ। সো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ভাইয়া আমার আমার হচ্ছে যে আমি এইভাবে চিন্তা করি। ওকে, তো এইটা একটা ভেক্টর ধরলাম। আমি যদি বলি এটাকে ধরেন বললাম ও বিন্দু, মূল বিন্দু 0,0,0। সো এটা ধরেন একটা বিন্দু পি বিন্দু, এটা হচ্ছে ধরেন 7,2,5। ওকে, তারপর ধরেন আমি আরেকটা ভেক্টর আঁকি, দিস কালার মেবি। তো এইটা একটা ভেক্টর আমি ড্র করলাম। ওকে, তো এইটা ধরে আমি বললাম কিউ ভেক্টর, এই বিন্দু কিউ বিন্দু, এটার স্থানাঙ্ক ধরে আমি বললাম যে 4,8,2, এভাবে বললাম। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া ওপি, ওপি জিনিসটা কি? ওপি জিনিসটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাইয়া ও কিউ কি, সেটা হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন ধরেন আমি বললাম একজন লোক, সে হচ্ছে পি থেকে কিউতে গেল, একজন লোক সে পি থেকে কিউতে গেল। সো সিস্টেমটা তাহলে কিরকম? সিস্টেমটা হচ্ছে, আচ্ছা এই কালার দিয়ে দেখাই। সো একজন লোক সে করলো কি, সে হচ্ছে পি থেকে কিউতে গেল। ওকে, তাহলে যদি সরণ কথা চিন্তা করি, তো মিস্টার এক্স, মিস্টার এক্স, মিস্টার এক্স একজন মানুষ যে পি থেকে কিউ বিন্দুতে যায়, অর্থাৎ তার সরণ হলো পি কিউ।
সো আমরা জানি সরণের কনসেপ্টটি হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত সোজা যদি একটা রেখা আঁকা হয়, সেই রেখার মানটা হচ্ছে কি, সেই রেখার মান হচ্ছে সরণের মান, এবং দিক হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাহলে পি থেকে কিউ মতো ডিরেক্টলি রেখা আঁকলাম, এটা হচ্ছে সরণ রেখা, সরণের রেখাটা, এবং দিকটা হচ্ছে পি থেকে কিউ এর দিকে। এখন আমরা এই যে পি কিউ কে আমরা কি বলতেছি, পি কিউ কে আমরা বলতেছি এটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। পি কিউ সেটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর, বা ইংলিশে যদি বলেন ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, তো আমরা তাহলে অনেকগুলো কনসেপ্ট দেখলাম, অনেকগুলো আইডিয়া দেখলাম, বিভিন্ন টাইপের ভেক্টরের প্রকাশ দেখে ফেললাম। তো এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে যে ভেক্টরগুলোর তো প্রকাশ আমরা জানি কিভাবে প্রকাশ করে। দুইটা সিস্টেম মোটামুটি আমরা দেখলাম, যে একটা হচ্ছে মান বলে দেওয়া এবং দিকটা কোন দিকে সেটা বলে দেওয়া। লাইক ভেক্টরটার মান 10, পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে উত্তর দিকে এইভাবে আছে। কিন্তু এটা 2D তে বেশি সুইটেবল। লাইক একটা সারফেসের মধ্যে আপনি চিন্তা করতেন এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ। তো একটা ভেক্টরের মান 10, সেটা হচ্ছে এই দিকে আছে বলেন, উত্তর দিকের সাথে এত কোণে পূর্ব দিকে আছে, ইজি। কিন্তু যদি সেটা এরকম হয় যে ভাইয়া ওইটা এই সারফেসের মধ্যে দিকটাকে প্রকাশ করা যায় না, সারফেস থেকে একটু বাইরে আসতে হয়, মানে এইভাবে ডিরেক্টলি প্রকাশ না করে আমাকে একটু এভাবে অ্যাঙ্গেল করে বলতে হবে, তখন আপনার কিন্তু ঝামেলা পড়ে যাবেন। তখন আপনি মানটা না হয় বললেন যে ভাই মানটা 10, তারপর আপনাকে আবার বলে দিতে হবে মানটা 10 ঠিক আছে, এইটা হচ্ছে এই তলের সাথে এত ডিগ্রি কোণ করে এই দিকে আছে, একটু ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্ট জিনিসটাকে এইভাবে প্রকাশ না করে আমরা কার্টেশিয়ান স্থানাঙ্ক সিস্টেম একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করলাম। ওখানে আই জে কে তিনটা একক ভেক্টর দেখলাম, ওটা দ্বারা 2i + 3j + 5 কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা দেখলাম, এবং ওইটার সাথে সরণ ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় সেটাও দেখলাম। এখন আমাকে যদি বলে ভাইয়া ওপি ভেক্টরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, আমি একটু সংক্ষেপে সেটা একটু দেখাই। যে ভাইয়া ওপি, ওপি কিভাবে, ওপি হচ্ছে আমাদের 7i, এই যে 7, তারপর কি 2j + 5k। আমাকে যদি জিজ্ঞেস করেন ভাইয়া ও কিউ, ও কিউ ভেক্টর হচ্ছে 4i, তারপর এখানে আছে 8, দ্যাট মিন্স 8j + 2k। সো আমি জানি এই মুহূর্তে বাকিদের কোশ্চেন আসতেছে, সবার প্রশ্ন আসতেছে ভাইয়া তাহলে পি কিউ ভেক্টর যেটা হবে সেইটাকে আমরা কিভাবে লিখবো। পিকিউ করতে হলে আপনাকে কি করতে হবে, পিকিউ করতে হলে আপনাকে যেটা করতে হবে, ফাইনাল ভেক্টর থেকে ইনিশিয়াল ভেক্টরটা বিয়োগ দিতে হবে। ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ দিতে হবে। কেন বিয়োগ দিতে হয় এটা আমরা একটু সামনে গেলে আরো ভালো বুঝবো, নেক্সট ক্লাসে আমরা এটা আরো ডিটেলসে বুঝবো। আপাতত আপনি চিন্তা করেন 4 থেকে যদি 7 বিয়োগ দেন -3i, তারপর 8 থেকে যদি 2 বিয়োগ দেন +6j, 2 থেকে 5 বিয়োগ দিলে -3k। এইভাবে হচ্ছে আপনি কি করতে পারলেন, এইভাবে হচ্ছে যে আপনি এই পিকিউ ভেক্টরটার মানটা বের করে ফেলতে পারলেন বা প্রকাশ করতে পারলেন। তাহলে আমরা মান, পজিশন ভেক্টর দেখলাম, ব্যাসার্ধ ভেক্টর দেখলাম, অবস্থান ভেক্টর দেখলাম, কিভাবে প্রকাশ করতে হয়, কিভাবে সরণটা বের করতে হয়, এই ব্যাপারগুলো আজকের ক্লাসে দেখে ফেললাম। নেক্সট দিন থেকে আমাদের কাজ হবে হচ্ছে ভেক্টর কিভাবে, একাধিক ভেক্টর থাকলে এগুলো কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, যোগ করে শুধু দিকটাই বের করা না, ডিরেকশনটাই বের করা না, মান সহ বের করা, এগুলো কিভাবে করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ।